হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে যে টপিকটি আলোচনা করব সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়, পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসে। তো পর্যায় সারণী থেকে সেরা মানের প্রশ্নগুলো দেখে নিব। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, প্রকৃতিতে প্রাকৃতিক মৌলের সংখ্যা কত? মনে রাখবে 92টি। প্রকৃতিতে বর্তমানে 92টি প্রাকৃতিক মৌল রয়েছে, আর টোটাল মৌলের সংখ্যা কত? 118টি। অর্থাৎ 92টি প্রাকৃতিক মৌল এবং তার সাথে কিছু কৃত্রিম মৌল যোগ করে টোটাল 118টি মৌল রয়েছে। তারপরে দেখো, ত্রয়ী সূত্রের প্রবর্তক কে ছিলেন? তো বিজ্ঞানী ডোবেরাইনার তিনি ছিলেন ত্রয়ী সূত্রের প্রবর্তক। তারপরে দেখো, অষ্টক সূত্রের প্রবর্তক কে ছিলেন? বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র বিখ্যাত। তারপরে দেখো, পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। তো মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। নেক্সট দেখো, মেন্ডেলিভের পর্যায় সূত্রের মূল ভিত্তি কী ছিল? পারমাণবিক ভর। অর্থাৎ মেন্ডেলিভ তার পর্যায় সূত্রটা কিসের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন? তো পারমাণবিক ভরের উপর কিন্তু তৈরি করেছিলেন। তারপরে দেখো, মেন্ডেলিভের পর্যায় সূত্রের সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি ছিল? অর্থাৎ মেন্ডেলিভ যখন তার পর্যায় সূত্রটি আবিষ্কার করেন সেই সময় কয়টি মৌল আবিষ্কার হয়েছিল? তো টোটাল 63টা মৌল কিন্তু সেই সময় আবিষ্কৃত হয়েছিল। তারপরে দেখো, মেন্ডেলিভের মূল পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কত? তো 60টি পর্যায় এবং শ্রেণী সংখ্যা হচ্ছে 8। কোথায়? মেন্ডেলিভের মূল পর্যায় সারণীতে। ঠিক আছে। আর দেখো, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী, ঠিক আছে, তাদের পর্যায় সংখ্যা হচ্ছে 60টি এবং শ্রেণীর সংখ্যা কিন্তু 8 থেকে 9 হয়ে গেছে। কারণ এক্ষেত্রে কিন্তু শূন্য শ্রেণী অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণীটা কিন্তু পরবর্তীতে যোগ হয়। তারপর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কত? 60টি পর্যায় আর শ্রেণী হচ্ছে 800টি। ঠিক আছে, অবশ্যই ভালো করে এই পর্যায় সংখ্যা আর শ্রেণীর সংখ্যাটা মনে রাখবে। তারপরে দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রের প্রবর্তক কে ছিলেন? তো বিজ্ঞানী নিলস বোর তিনি আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কিন্তু প্রবর্তন করেছিলেন। পরবর্তী দেখব, আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রের মূল ভিত্তি কী ছিল? তো আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রের মূল ভিত্তি ছিল পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তারপরে দেখো, ক্ষার ধাতুর অবস্থান কোথায়? তো 1 নম্বর গ্রুপে, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে কী কী রয়েছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্রান্সিয়াম, সেরুলিয়াম, ঠিক আছে, এইসব মৌলগুলো কিন্তু রয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম 1 নম্বর গ্রুপে রয়েছে ক্ষার ধাতু। ঠিক আছে। আর এর লাস্টে দেখো ফ্রান্সিয়াম, এটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষার ধাতু, মনে রাখবে একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম বলে কী হবে? ফ্রান্সিয়াম। তারপরে দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অবস্থান। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু রয়েছে 2 নম্বর গ্রুপে। ঠিক আছে, 2 নম্বর গ্রুপে কী? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। তাছাড়াও আরও কিছু রয়েছে, তোমরা দেখে নাও। আর লাস্টেটা মনে রাখবে রেডিয়াম। ঠিক আছে, রেডিয়াম হচ্ছে একটি তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা। অর্থাৎ প্রথম 3টা করে মনে রাখবে আর লাস্টেরটা মনে রাখবে। লাস্টেরটা হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, যদি বলা হয় তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী বলবে? রেডিয়াম। যদি বলা হয় তেজস্ক্রিয় ক্ষার ধাতু কী বলবে? ফ্রান্সিয়াম। আর প্রথম 3টে মনে রাখবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ক্ষার ধাতু, আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে। নেক্সট দেখো, মুদ্রা ধাতুর অবস্থান কোথায়? তো পর্যায় সারণীর 11 নম্বর গ্রুপে রয়েছে মুদ্রা ধাতু, যেমন কপার, ঠিক আছে, তারপর হচ্ছে লোহা, সোনা, রূপা, ঠিক আছে, AU মানে হচ্ছে সোনা আর AG মানে হচ্ছে রূপা বা সিলভার। ঠিক আছে, এটা সিলভারের সংকেত আর AU মানে হচ্ছে সোনার সংকেত। তাহলে সোনা, রূপা আর তামা এই 3টা হচ্ছে মুদ্রা ধাতু, যা 11 নম্বর গ্রুপে রয়েছে। তারপরে দেখো, নিক্টোজেন মৌলের অবস্থান। তো নিক্টোজেন মৌল কোথায় রয়েছে? তো পর্যায় সারণীর 15 নম্বর গ্রুপে রয়েছে নিক্টোজেন মৌল। তো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে কী উদাহরণ? একটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর দেখো, চ্যালকোজেন মৌলের অবস্থানের মধ্যে রয়েছে 16 নম্বর গ্রুপে। তোমরা কিন্তু গুলাবে না, নিক্টোজেন মানে হচ্ছে
নম্বর গ্রুপ, আর চ্যালকোজেন মানে হচ্ছে 16 নম্বর গ্রুপ। ঠিক আছে, কী কী রয়েছে ইম্পর্টেন্টগুলো? একটা অক্সিজেন, সালফার, ঠিক আছে, সেলেনিয়াম, টেরোলিয়াম আর পোলোনিয়াম। ঠিক আছে, তার মধ্যে অক্সিজেন, সালফার এগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো হ্যালোজেন মৌলের অবস্থান কোথায় রয়েছে? 17 নম্বর গ্রুপে। পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে রয়েছে হ্যালোজেন মৌল। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। মনে রাখবে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপ এমন একটি গ্রুপ যার মধ্যে কঠিন, তরল এবং গ্যাসীয় 3 প্রকার মৌল কিন্তু অবস্থান করে। ঠিক আছে, তারপরে দেখো নিষ্ক্রিয় মৌলের অবস্থান কোথায়? তো 18 নম্বর গ্রুপে। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। ঠিক আছে, 18 নম্বর গ্রুপের নিষ্ক্রিয় মৌল বা একে বিরল মৌল কিন্তু বলা হয়, বিরল গ্যাসও বলা হয়। তারপরে দেখো সন্ধিগত মৌলের অবস্থান হচ্ছে পর্যায় সারণীর 3 থেকে 12 নম্বর গ্রুপ। অসংখ্য মৌল রয়েছে, তো এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, লোহা, তারপর হচ্ছে পারদ ইত্যাদি। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই তরল সন্ধিগত মৌল মনে রাখবে পারদ, একমাত্র তরল সন্ধিগত মৌলের উদাহরণ হচ্ছে পারদ। আর দেখো তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম হচ্ছে ফ্রান্সিয়াম, আগে বলেছি। ঠিক আছে, ঠিকভাবেই তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু যদি বলা হয়, তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বললে হয়ে যাবে রেডিয়াম। তারপরে চ্যালকোজেন কথার অর্থ কী? তো আকরিক উৎপাদক। ঠিক আছে, চ্যালকোজেন কথার অর্থ কী? আকরিক উৎপাদক। আর হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। তোমরা এরা মনে রাখবে। তারপরে দেখো পরিবর্তনশীল যোজ্যতা। কি বললাম? পরিবর্তনশীল যোজ্যতা দেখতে পাওয়া যায় কোন মৌলের? তো যেসব সন্ধিগত মৌল রয়েছে, অর্থাৎ পর্যায় সারণীর 3 থেকে 12 নম্বর গ্রুপে যে সমস্ত মৌল অবস্থান করছে তাদেরকে কিন্তু সন্ধিগত মৌল বলে, আর তাদেরই পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, অর্থাৎ তাদের একাধিক যোজ্যতা কিন্তু দেখতে পাওয়া যায়। তারপরে দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর অসম্পূর্ণ পর্যায় কোনটি? তো 7টি পর্যায় থাকে, তার মধ্যে 7ম পর্যায়টি হচ্ছে অসম্পূর্ণ পর্যায়, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই প্রশ্নটা বললাম, কঠিন, তরল এবং গ্যাসীয় 3 ধরনের মৌল রয়েছে কোথায়? 17 নম্বর গ্রুপের, হ্যাঁ, যে হ্যালোজেন গ্রুপ রয়েছে, হ্যালোজেন মৌলের গ্রুপ, সেগুলোতে কিন্তু কঠিন, তরল এবং গ্যাসীয় 3 প্রকারের মৌল কিন্তু রয়েছে। তারপরে দেখো পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌল কোনটি? তো ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে শেষ প্রাকৃতিক মৌল, যা পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌল। নেক্সট, দুষ্টু মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে। হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। তারপরে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল নাম কি? ফ্লোরিন। আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল যদি বলা হয় সেটা হবে আয়োডিন। তারপরে দেখো তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম কি? তো রেডন। রেডন হচ্ছে এক প্রকার তেজস্ক্রিয় নোবেল গ্যাস, যা কিন্তু বায়ুমণ্ডলে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, তারপর সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক ধাতুর নাম হচ্ছে সিজিয়াম। ঠিক আছে, সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক ধাতুর নাম কি? সিজিয়াম, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে পর্যায়গত ধর্ম নয় কোনটি? ঠিক আছে, পর্যায়গত ধর্ম নয় কোনটি? তো মনে রাখবে তেজস্ক্রিয়তা, বহুরূপতা, দ্রাব্যতা এবং চৌম্বক ধর্ম এগুলো কিন্তু পর্যায়ক্রমে পুনরাবৃত্ত ঘটে না। ঠিক আছে, অর্থাৎ এরা পর্যায়বৃত্ত ধর্ম নয়। তারপরে দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে সবচেয়ে বেশি মৌল রয়েছে কোথায়? তো 6ষ্ঠ পর্যায়ে। ঠিক আছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 6ষ্ঠ পর্যায়ে সবচেয়ে বেশি মাত্রায় কিন্তু মৌল রয়েছে। কয়টি? টোটাল 32টি মৌল রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে সবচেয়ে কম মৌল রয়েছে কোন পর্যায়ে? তো প্রথম পর্যায়ে সবচেয়ে কম মৌল রয়েছে। তারপরে দেখো এস ব্লক মৌল কোনগুলোকে বলা হয়? 1 এবং 2 নম্বর গ্রুপের মৌলদের বলা হয় এস ব্লক মৌল। আর পি ব্লক মৌল কোদের? 13 থেকে 18 নম্বরের গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাদের বলা হয় পি ব্লক মৌল। আর ডি ব্লক মৌল কোনগুলো? 3 থেকে 12 নম্বর গ্রুপের যে মৌল রয়েছে তাদের বলা হয় ডি ব্লক মৌল। এবার দেখে নেব ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস মৌল, যাদেরকে বলা হয় এ ব্লক মৌল। এরা মূলত তেজস্ক্রিয় মৌল হয়ে থাকে। ঠিক আছে, তেজস্ক্রিয় মৌল অর্থাৎ এ ব্লকের মৌলগুলো হচ্ছে
সমস্তই হচ্ছে তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে, যাদের ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস মৌল কিন্তু বলা হয়। তারপরে দেখো ইউরেনিয়ামোত্তর মৌল, এগুলো হচ্ছে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, কুরিয়াম, ঠিক আছে। আর সপ্তম পর্যায়ের সমস্ত মৌলই হচ্ছে তেজস্ক্রিয় মনে রাখবে। 7 নম্বর পর্যায়ে যা অসম্পূর্ণ পর্যায় নামে পরিচিত, তার প্রত্যেকটা মৌলই কিন্তু তেজস্ক্রিয়, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাসের সেরা কিছু বাছাই করা প্রশ্নোত্তর। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।